প্রতিশোধ নিতে মরিয়া ইরান। সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা। তেহরানে আক্রান্ত প্রেসিডেন্ট ভবন, বিধ্বস্ত বিপ্লবী গার্ডের কার্যালয়। লেবাননে ভূমি দখল ইসরায়েলের। Today, the United States military continues to carry out large-scale combat operations in Iran. তেল গ্যাসের বিশ্ববাজারে অস্থিরতা। দেশে পর্যাপ্ত মজুদ থাকায় আপাতত দাম বাড়ার শঙ্কা নেই। বৈশ্বিক সংকট বাড়লে বিকল্প উৎস খোঁজার চিন্তা সরকারের। মার্চে যে আমাদের 14 থেকে 15টা কনসাইনমেন্ট, সবগুলোর এলসি আমরা দিয়ে ফেলেছি। দাম বাড়ার বিষয়টা এখানে কমই প্রযোজ্য। যুদ্ধকালীন সমস্যা তো আছেই, আমাদের যতখানি চেষ্টা করা দরকার সব করবো আমরা। মার্চে কোনো চিন্তা নেই। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাতারে এন্ট্রি ভিসার মেয়াদ বাড়ল 1 মাস। আটকে পড়াদের স্বস্তি। 4 দিনে 150 আন্তর্জাতিক ফ্লাইট বাতিল। মধ্যপ্রাচ্যের অন্য দেশে যাওয়া নিয়ে অনিশ্চয়তা। বগুড়া নয়, কড়াইল থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী। উপনির্বাচনের কারণে স্থান পরিবর্তন। ঢাকার 2 সিটি পরিচালনায় বরাদ্দ চান প্রশাসকরা। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চান হাইকোর্ট। সংবিধান সংস্কার পরিষদের শপথের বৈধতা নিয়ে রুল পাল্টাপাল্টি অভিযোগ। মার্কিন আগ্রাসনে সর্বোচ্চ নেতা নিহতের প্রতিশোধে মরিয়া ইরান। সৌদি আরবে মার্কিন দূতাবাসে 2টি ড্রোন হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে ইরানের প্রেসিডেন্ট ভবনে হামলা করেছে ইসরায়েল। বিধ্বস্ত হয়েছে বিপ্লবী গার্ডের কার্যালয়ও। আরও বড় আকারে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যৌথ অভিযানে ইরানের নিহতের সংখ্যা ছাড়িয়েছে 750। এর মধ্যেই দেশটিতে 4.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিবাদে অঞ্চল জুড়ে আক্রমণ অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে সৌদি আরবে মার্কিন দূতাবাসে 2টি ড্রোন হামলা চালায় ইরান। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। হামলার মুখে সৌদি আরব ও কুয়েতে দূতাবাস সেবা সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। কানাডাও রিয়াদে দূতাবাস সাময়িক স্থগিত করেছে। কাতার, কুয়েত, বাহরাইন, আমিরাতেও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সেনারা। দুবাইয়ে অস্ট্রেলিয়ার সেনাদের লক্ষ্য করেও আক্রমণ চালানো হয়েছে। ইরানেও অব্যাহত রয়েছে হামলা। আইআরজিসির নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া প্রেসিডেন্ট ভবনে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ছে হতাহতের সংখ্যা। দেশটির স্কুল ও হাসপাতালে হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমাদের আগ্রাসনের মুখে ইরান আত্মসমর্পণ কিংবা নীরব থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরান প্রতিবেশী দেশে আক্রমণ করছে না, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা প্রতিবেশী দেশগুলোর মুখোমুখি নই। সেই সব দেশের ভূখণ্ডে অবস্থানরত মার্কিন বাহিনীর সঙ্গে লড়াই করছি। আমরা একই সঙ্গে মোকাবেলা করছি সেই মার্কিনী ও ইসরায়েলিদের যারা দিনরাত নানান উপায়ে আমাদের উপর হামলা চালাচ্ছে। এদিকে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ভবিষ্যতে ইরানের স্থল অভিযানের জন্য সেনা পাঠানো হতে পারে বলেও জানান ট্রাম্প। সেই সঙ্গে উপসাগরীয় দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থা মার্কিন জনগণের জন্য যে হুমকি তৈরি করেছে তা ধ্বংস করার জন্য সাহসী ও অদম্য সংকল্প নিয়ে আমরা এই অভিযান চালিয়ে যাব। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে এবং আমরা সহজেই জয়ী হব। আমরা 4 থেকে 5 সপ্তাহের পূর্বাভাস দিয়েছিলাম, তবে এর চেয়েও অনেক বেশি সময় যাওয়ার ক্ষমতা আমাদের আছে। এদিকে বিশ্বের 20% তেল চলাচলের রুট হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। প্রণালী দিয়ে চলাচল করা সব ধরনের নৌযানে হামলার হুমকি দিয়েছে বাহিনীটি। রাইসা জান্নাত, সময় সংবাদ। হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ও সৌদি কাতারের জ্বালানি স্থাপনায় হামলার পর বিশ্ববাজারে বাড়ছে তেল গ্যাসের দাম। তবে দেশে বর্তমানে যে পরিমাণ মজুদ আছে তাতে জ্বালানি তেলের দাম বাড়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় বিকল্প বাজার খোঁজার বিষয়টিও ভাবনায় রাখার কথা বলছে সংস্থাটি। আর জ্বালানি মন্ত্রী বলছেন, বৈশ্বিক সংকট বাড়লে সেই প্রভাব পড়তে পারে দেশেও।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী। জ্বালানি খাতে প্রায় শতভাগ আমদানি নির্ভর বাংলাদেশে এর প্রভাব কেমন হতে পারে সেই হিসাব নিকাশ করছেন নীতি নির্ধারকরা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে, দেশে বর্তমানে মজুত আছে 1,36,000 মেট্রিক টন জ্বালানি তেল। এর মধ্যে ডিজেল আছে 14 দিনের, মজুত থাকা অকটেন চলবে 28 দিন, পেট্রোল আছে 15 দিনের, ফার্নেস অয়েল 3 মাস আর জেট ফুয়েল মজুত আছে 55 দিনের। সময় সংবাদকে বিপিসি চেয়ারম্যান জানিয়েছেন, আপাতত শঙ্কা না থাকলেও জ্বালানি পণ্যের বিকল্প উৎস খোঁজার বিষয়টিও ভাবনায় রেখেছেন তারা। দাম বাড়ার বিষয়টা এখানে কমই প্রযোজ্য, এই জন্য যে আমাদের প্ল্যাটস রেট যেটা, সেখানকার রেটের সাথে আমাদের শুধু প্রিমিয়াম যোগ হয়। প্রতি 6 মাস অন্তর অন্তর আমরা এটা ফিক্সড করি, যেরকম জানুয়ারি টু জুন, জুলাই টু ডিসেম্বর। সিঙ্গাপুরে তাদের স্টোরেজ আছে বা অন্য কোনো ডেলিভারি পোর্টে থাকে, এরকম থাকে। তো এই ক্ষেত্রে স্পটে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ চেষ্টা করতে তো সমস্যা কোথায়। আগাম ব্যবস্থা হিসেবে বিপিসি আগামী 2 মাসের আমদানির আদেশ সংক্রান্ত কাজ শেষ করেছে বলেও জানান রেজানুর রহমান। মার্চে যে আমাদের 14 থেকে 15টা কনসাইনমেন্ট বা কার্গো বলেন বা জাহাজ বলেন, সবগুলোর এলসি আমরা দিয়ে ফেলেছি। এখানে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। এপ্রিলেও আমাদের 14 থেকে 15টা কনসাইনমেন্ট, তার মধ্যে আমরা গতকাল 7টা কনসাইনমেন্টের পেমেন্ট এনশিওর করেছি। তো এই দিক দিয়েও আমাদের একটা ভালো অবস্থান আছে। এদিকে সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরও ঘনীভূত হলে পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। যুদ্ধকালীন সমস্যা তো আছেই, আমাদের যতখানি চেষ্টা করা দরকার সব করবো আমরা। মার্চে কোনো চিন্তা নেই, পরের মাসেও মানে কাজ করছি আমরা। জ্বালানি পণ্যের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্য থেকে। সেখানকার পরিস্থিতির উপর নজর রেখে সরবরাহকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানাচ্ছে সরকার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে ঈদযাত্রা আগাম টিকিট বিক্রি শুরু, বাস কাউন্টারে দীর্ঘ লাইন, ট্রেনের শতভাগই অনলাইনে, বাড়তি ভাড়া নেওয়া যাবে না, প্রয়োজনে ফেরার পথে টোল নেবে না সরকার। বগুড়া নয়, 10 মার্চ রাজধানীর কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপনির্বাচনের কারণে স্থান পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী। এদিকে তহবিল ফাঁকা থাকায় ঢাকার 2 সিটির সেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর কাছে বরাদ্দ চেয়েছেন প্রশাসকরা। পরিবহন মন্ত্রী জানিয়েছেন, ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ রাখা হবে না, প্রয়োজনে ফিরতি পথে গণপরিবহনে টোল নেবে না সরকার। আতিকুর রহমান তমালের রিপোর্ট। জনগণের ভোটে নির্বাচিত হলে নারীরা পাবেন ফ্যামিলি কার্ড। বিএনপির ইস্তেহারে এমন প্রতিশ্রুতি এবার বাস্তবায়নের পথে। 10 মার্চ রাজধানীর কড়াইল বস্তি থেকে শুরু হচ্ছে এই কার্যক্রম। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সমাজ কল্যাণ মন্ত্রী জানান, বগুড়া থেকে ফ্যামিলি কার্ড বিতরণের কথা থাকলেও উপনির্বাচনের কারণে আচরণবিধি মেনে আপাতত নিজ জেলায় যাবেন না প্রধানমন্ত্রী। এর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী অঙ্গীকার, যে অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড, সেটি বাস্তবায়নের কাজ শুরু হবে। যদিও ডাটা সংগ্রহ, ডাটা এন্ট্রি এগুলো শুরু হয়েছে 23 তারিখ থেকে। একই দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রশাসকের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠক শেষে তারা জানান, সবুজ ও পরিচ্ছন্ন নগরী করার পাশাপাশি মশা নিধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বেতনে টাকা নাই, তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে। এবং তারপরে আরও যেটা করেছে যে তারা প্রায় 1400 কোটি টাকার অ্যাডভান্স তারা অলরেডি ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে গেছে। সেই টাকাটা কোত্থেকে আসবে সেটা তারা চিন্তা করেন। এই যে খাল খননের যে কর্মসূচিটা, সেটা আমাদের পার্টির ম্যানিফেস্টোতে আছে, এবং এই খাল খনন না করলে সামনে যে ডেঙ্গুর যে আবির্ভাব ঘটবে সেটা আমাদেরকে বিপদগ্রস্ত হতে হবে। তাই আমরা পুনরায় এটাকে আগামভাবে আমরা এটা করার চেষ্টা করছি। বিকেলে সরকার প্রধানের সঙ্গে বৈঠকের পর পানি সম্পদ মন্ত্রী জানান, ঈদের আগেই খাল খননের কাজ শুরু করতে চায় সরকার। 180 দিনে প্রায় 1200 কিলোমিটার খাল খননের মধ্য দিয়ে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। আমরা আশা করতেছি যে দিনাজপুরে একটা খাল খননের মধ্য দিয়ে ওনার এই কর্মসূচি শুরু হবে, এবং এট এ টাইম আমাদের বিভিন্ন জেলায় যারা সংসদ সদস্যবৃন্দ রয়েছেন, মাননীয় মন্ত্রী মহোদয়রা রয়েছেন, সবাই মিলে
আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচির উদ্বোধন করবো ইনশাআল্লাহ। এদিকে ঈদে বাড়ি ফেরা কোটি মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি ভাড়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন মন্ত্রী। এবার তাদেরকে ভাড়া নির্দিষ্ট হারে নিতেই হবে, যে ভাড়া আছে অঙ্গীকার না, শুধু এটা বাস্তবায়ন করা হবে। তারা যেটা বলেছে, একটা দাবি আমাদের কাছে করেছে যে বাসটা যখন খালি আসতে চায় বা আসতে হয়, তাদেরকে সেতু যখন ক্রস করতে হয় টোলটা ফ্রি করে দেওয়া যায় কিনা, এতটুকু দাবি তাদের আছে। এবং বাকিটা তারা অঙ্গীকার করেছে যে তারা ভাড়া বাড়াবে না, যাত্রী সেবার মানও ঠিক রাখবে, যানজট যাতে না হয়, টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সাথে আপনার সেল করবে। শিক্ষার্থী, প্রতিবন্ধী ও 65 বছরের বেশি বয়সীদের জন্য মেট্রো রেল ও আন্তনগর ট্রেনে 25% ভাড়া ছাড় দেওয়ার চিন্তা করছে সরকার। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আরেকটি রিটের পরিপ্রেক্ষিতে গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন উচ্চ আদালত। রিটকারীর পক্ষের আইনজীবী বলেছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশে সংবিধান সংস্কারের কোনো সুযোগ নেই। অন্যদিকে বিপক্ষের আইনজীবীর দাবি, জুলাই সনদ আর গণভোট অবৈধ হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও অবৈধ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়, গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। জন আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয় ডক্টর ইউনূস সরকার। এরই ধারাবাহিকতায় 2025 সালের 17 অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো। পরের মাসে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন ও গণভোট। নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি, আর গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়। বিরোধী দলীয় আসন পায় জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। জোটটির এমপিরা জুলাই সনদ মেনে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নেয়, আর বিএনপি এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা শুধু এমপি হিসেবে শপথ নেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়, সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়ার বিষয়টি সংবিধানে নেই। এ নিয়েই শুরু হয় আইনি বিতর্ক, যা গড়ায় উচ্চ আদালতে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশের বিরুদ্ধে পৃথক দুটি রিট করেন সুপ্রিম কোর্টের 2 জন আইনজীবী। মঙ্গলবার যা রুল জারি করেন উচ্চ আদালত। রুলে সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে। এর আগে সোমবার শুনানিতে রিটের পক্ষের আইনজীবীরা বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশে সংবিধান সংস্কারের কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। আমাদের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। আমরা পর্যাপ্ত সংস্কার চাই, কিন্তু সেটি হতে হবে বৈধ আইনি কাঠামোর মধ্যে, নাহলে সবই ভেস্তে যাবে। জুলাই জাতীয় সনদ ও গণভোট নিয়ে প্রশ্ন উঠলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেন প্রশ্ন উঠবে না, এমন মন্তব্য করেন রিটের বিপক্ষের আইনজীবীরা। বলেন, বিএনপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেও সরকারে এসে দ্বিচারিতা করছে। একদিকে বলছেন ডেপুটি স্পিকার দেওয়া হবে, নাম দেন, আরেকদিকে ইনডাইরেক্ট রিট পিটিশন দায়ের করে সংস্কার প্রস্তাবকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানাচ্ছেন। এটার নাম হলো দ্বিচারিতা। সংস্কার প্রস্তাব যদি বেআইনি হয়, ইলেকশন কমিশন কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উত্থাপিত হবে। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ঈদ উপলক্ষে শুরু হয়েছে বাস ট্রেনের আগাম টিকিট বিক্রি। ভোর থেকেই বাস কাউন্টারগুলোর সামনে যাত্রীদের লম্বা লাইন দেখা গেছে। অনলাইনে বিড়ম্বনা এড়াতে কাউন্টারে ভিড় করেন যাত্রীরা। এদিকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আজ দেয়া হচ্ছে 13 মার্চের টিকিট। সার্ভারের চাপ কমাতে বিক্রি হচ্ছে 2 শিফটে। ঢাকা ওয়াশিংটনের কৌশলগত সম্পর্ক আরও জোরদার লক্ষ্যে রাতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। 2 দিনের সফরে বুধবার পররাষ্ট্রমন্ত্রী সহ সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থ এগিয়ে নিতে আলোচনা হতে পারে বলে জানানো হয় মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রতিশোধ নিতে মরিয়া ইরান। সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা। তেহরানে আক্রান্ত প্রেসিডেন্ট ভবন, বিধ্বস্ত বিপ্লবী গার্ডের কার্যালয়। লেবাননে ভূমি দখল। তেল গ্যাসের বিশ্ববাজার অস্থিরতা। দেশে পর্যাপ্ত মজুদ থাকায় আপাতত দাম বাড়ার শঙ্কা নেই। বৈশ্বিক সংকট বাড়লে বিকল্প উৎস খোঁজার চিন্তা সরকারের।